নমস্কার সবাইকে। বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, গল্পের নায়িকা। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং শেষে কিন্তু হাইপ করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, তাই মনে মনে একটু আশঙ্কা ছিল পুরী পৌঁছে থাকবার জায়গা পাবো কি না। কিন্তু উপস্থিত হয়ে দেখলাম পুরী প্রায় ফাঁকা। আসন্ন রেল ধর্মঘটের আশঙ্কায় বিশেষ কেউ এখন বাইরে বেড়াতে যাচ্ছে না। ট্যুরিস্ট লজের দোতলায় একটা চমৎকার ঘর পাওয়া গেল। দোতলায় প্রায় আর কোনো ঘরেই লোক নেই। আমরা অবশ্য এজন্য খুশিই হলাম। কলকাতার ভিড় থেকে পালাবার জন্যই তো এরকম বাইরে বেড়াতে আসা। আমাদের কাজ হলো শুধু সমুদ্রের ধারে বসে থাকা, সকাল দুপুর সন্ধে এমনকি অনেক রাত পর্যন্ত। নির্জন সমুদ্র তীর, অবিরাম ঢেউয়ের খেলা দেখতে একটু ক্লান্তি আসে না। গরম নেই, বেশ মোলায়েম ওয়েদার। কখনো বালির উপর চিৎপাত হয়ে শুয়ে থাকি, কখনো মনে হয় কতদিন আকাশ দেখিনি। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। শান্তা বলল, এখানে একটাও লোক নেই, বিশ্বাসই করা যায় না, তাই না? আমি বললাম, তোমার কি ফাঁকা ফাঁকা লাগছে নাকি? শান্তা, মোটেই না, আমার তো মনে হচ্ছে সমুদ্রটা শুধু আমাদের নিজস্ব। তোমার ভালো লাগছে তো? দারুণ ভালো লাগছে। তোমার? আমারও। আসলে কিন্তু আমরা কেউই সত্যি কথা বলছিলাম না। দিন দুয়েকের মধ্যে আমাদের বেশ একঘেয়েই লাগছিল। জল যেমন জলকে টানে, মানুষও তেমনি মানুষকে চায়। পরিপূর্ণ নির্জনতা পছন্দ করে সন্ন্যাসীরা। আমরা তো সন্ন্যাসী নই। তৃতীয় দিনে আমরা একজন প্রতিবেশী পেয়েছিলাম। সমুদ্র স্নান সেরে ফিরে এসে আমি বারান্দায় চেয়ারে একটা বই খুলে বসেছি। একটু পরেই নিচে ডাইনিং হলে খেতে যেতে হবে, তার আগে একটু বই পড়ে নিলে আমার খিদে বাড়ে। এই সময় দোতলার কোণে ঘর থেকে একটা যুবক বেরিয়ে দরজায় তালা বন্ধ করলো। তারপর ধীর পায়ে হেঁটে আসতে শুরু করলো আমাদের দিকে। আমি উৎসুকভাবেই যুবকটির দিকে তাকিয়ে রইলাম। চোখের ভাবটা এমন করে রইলাম যাতে চোখাচোখি হলেই কিছু একটা কথা বলা যেতে পারে। কিন্তু যুবকটি আমার কাছাকাছি এসেই মুখটা অন্যদিকেই ঘুরিয়ে নিল। তারপর উদাসীনভাবে চলে গেল সিঁড়ির দিকে। আমি রীতিমতন অপমানিত বোধ করলাম। সচরাচর যে কারোর সঙ্গে আলাপ করা আমার স্বভাব নয়। ছেলেটা আমাকে গ্রাহ্যই করল না। রেগে গেলেই আমার পায়চারি করা অভ্যাস। শান্তা ঘরের মধ্যে জামাকাপড় বদলাচ্ছে। আমি লম্বা বারান্দায় পায়চারি করতে লাগলাম। হাঁটতে হাঁটতে বারান্দার শেষ প্রান্তে এসেছি। তখন যেন হঠাৎ শুনতে পেলাম বন্ধ ঘরটার মধ্যে থেকে কাপড় কাচার শব্দ আসছে, আর চুড়িটার টুংটাং শব্দ। শব্দটা খুব আস্তে হলেও আমার কানে এসে পৌঁছেছে। কিন্তু ঘরটা তো বাইরে থেকে তালা বন্ধ। এইমাত্র যুবকটি দেখলাম তালা আটকাতে। এ আবার কি ব্যাপার? নিঃসন্দেহ হওয়ার জন্য আমি দরজায় আরও কাছে এসে কান পাতলাম। ভেতরে সত্যি কাপড় কাচের ধুপধাপ শব্দ হচ্ছে আর চুরির টুংটাং শব্দ। বেশ একটা গল্প করার মতন বিষয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি নিজের ঘরে এসে শান্তাকে বললাম, কোণের ঘরটা একটা মেয়ে আছে। শান্তা আমার কথায় অবাক নহে বলল, তুমি বুঝি ওইদিকে উঁকি ঝুঁকি মারতে গিয়েছিলে? আমি থতমত খেয়ে বললাম, না না। শান্তা মুচকি হেসে বলল, তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। মেয়েটিকে দেখতে কেমন? আমি বললাম, দেখতেই তো পেলাম না, ঘরটার বাইরে থেকে তালা বন্ধ। শান্তা বলল, তালা বন্ধ ঘরের মধ্যে তুমি একটা মেয়েকে দেখে ফেললে? তোমার কি এক্স রে আয় নাকি? ব্যাপারটা শান্তাকে বোঝানোই গেল না। তখন আমি বিরক্ত হয়ে বললাম, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো খেতে চলো। খাবার ঘরে এক প্রান্তে টেবিলে যুবকটিকে দেখতে পেলাম, দেওয়ালের দিকে মুখ করে বসে আছে। আমরা ছাড়া খেতে এসেছে আরও কয়েকটি সাহেব মেমরা। ওরা সেদিন সকালে এসে পৌঁছেছে একটা স্টেশন ওয়াগন নিয়ে। ওরাই হইচই করে সরগম করে রেখেছে জায়গাটাকে। আমাদের খাবারের অর্ডার দেওয়ার পর আমি সেই যুবকটির দিকে ইঙ্গিত করে শান্তাকে চুপি চুপি বললাম, আমি একটু আগে ওই ছেলেটির কথাই বলছিলাম। শান্তা বলল, ছেলে? তুমি তো একটা মেয়ের কথা বলছিলে। ওই ছেলেটা একটা মেয়েকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রেখেছে আর নিজে এসে একলা এখানে খাচ্ছে। তুমি পরের ব্যাপারে এত নাক গলাও কেন? বাহ, এটা একটা আশ্চর্য ব্যাপার না? এরপর থেকে সমুদ্র বদলালেও এই তালাবন্ধ ঘরটা আমার কাছে বেশি আকর্ষণের কারণ হয়ে উঠল। শান্তার চোখ এড়িয়ে আমি বিকেলের দিকে আরও দু একবার ঘুরে এলাম বারান্দার ওই দিকটায়। কোনো সন্দেহ নেই যে ওই ঘরটা একটি মেয়ে আছে। আমি নীলনজ্জের মতন দরজায় কান লেগে শুনেছি ভেতরে ফিসফিসানি কথা। ব্যাপারটাকে বেশ রহস্যময় বলেই মনে হলো।
একটা ছেলে যদি একটি মেয়েকে নিয়ে পুরীতে বেড়াতে চায় এবং তারা যদি স্বামী স্ত্রী না হয়, তাহলে পৃথিবীতে কার কী যায় আসে? কেই বা বুঝতে পারছে। তাহলে তো লুকোচুরির বা কেন? ট্যুরিস্ট লজের বেয়ারারা এবং ম্যানেজাররা নিশ্চয়ই জানে মেয়েটি নিশ্চয়ই না খেয়ে নেই। কোনো এক সময় তো তার জন্য খাবার আসে, শুধু অন্য লোকজনদের চোখের আড়ালে রাখার উদ্দেশ্য কী? পরের দিন সকালবেলা ছেলেটি যখন সিঁড়ি দিয়ে নামছে, আমি দ্রুত নেমে হেঁটে গিয়ে ওকে ধরলাম। পাশ দিয়ে নামবার সময় খুব চেনা ভঙ্গি করে বললাম, আজ কীরকম মেঘ করেছে দেখেছেন? ছেলেটি দারুণ চমকে উঠল। তারপর একটু কঠোর মুখভঙ্গি করে ইংরেজিতে বলল, ইয়েস। অর্থাৎ ছেলেটি আমাকে বোঝাতে চায় যে সে বাঙালি নয়, যাতে আমি ওর সঙ্গে গায়ে পড়ে কথা বলা বন্ধ করি। কিন্তু মেয়েটি যে বাঙালি তাতে কোনো সন্দেহ নেই। চুল আঁচড়াবার ভঙ্গি দেখেই বাঙালি চেনা যায়। আমি ছেলেটিকে সাহায্য করতে চাইছিলাম। আমি চেয়েছিলাম ওর ভয় ভাঙিয়ে দিতে। অসামাজিক কোনো কাজ করতে গেলে সাহস থাকা চাই। সাহসী লোকেরাই সমাজের নিয়মকানুন ভাঙে। কিন্তু ছেলেটি আমাকে পাত্তাই দিল না। দুপুরবেলা শান্তা আমাকে বলল, তুমি সমুদ্রে যাবে না? আমি তখন একটা বই খুলে বসেছি বারান্দার ইজি চেয়ারে। আকাশে চমৎকার মেঘ। আমি বললাম, না, আজ আর ইচ্ছে করছে না। শান্তা শাড়ি তোয়ালে নিয়ে রেডি। অবাক হয়ে বলল, সকালে তো বেরোওনি, সারাদিন এখানে বসে থাকবে নাকি? চলো আমার সঙ্গে, চলো। আমি তখন গোয়েন্দার মতন রহস্য সমাধানের জন্য উদ্গ্রীব হয়েছিলাম। মেয়েটির অন্তত এক পলকের জন্য দেখা দরকার। কোনো না কোনো সময় সে বাইরে বেরোবে নাকি? এ কখনো হয়? শান্তা এসব কথা আমি ওকে বলিনি। অন্য একটি মেয়ে সম্পর্কে এত উৎসাহের কারণ কি কেউ কাউকে জানানো যায়? আমি বললাম, তুমি আজ একাই স্নান করে এসো না। শান্তা এবার দারুণ রেগে গিয়ে বলল, একা যাব? আমি পুরীতে এসেছি একা একা স্নান করার জন্য? রাগ করে শান্তা শাড়ি আর তোয়ালে ছুঁড়ে ফেলে দিতেই যাচ্ছিল। ওকে সামলাতে হলো। বই মুড়ে রেখে সঙ্গে চললাম সমুদ্রের পাড়ে। জলে নামবার পরে মনে হলো এতক্ষণে আমি কি পাগলামিটা করছিলাম? সমুদ্রে স্নান করাচ্ছে আর ভালো ব্যাপার কী বা থাকতে পারে? তাছাড়া বারান্দায় সর্বক্ষণ বসে থাকা আমি বোধহয় সত্যি ক্ষতি করছিলাম ওই বন্দি মেয়েটির। সবাই যখন স্নান করতে আসে, ট্যুরিস্ট লজ ফাঁকা থাকে, তখন ও অন্তত নিঃশ্বাস ফেলার জন্য বাইরে আসতে তো পারবে একবার। সাহেব মেম জলের মধ্যে মাতামাতি করতে শুরু করেছে দেখলাম। ওরা হিপানি ইত্যাদি। এরা অনেক সময় বিয়ে টিয়ে ধার ধারে না। কত সাবলীলাক্রমে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। ওদের পোশাক এতই ছোট এবং জলের মধ্যে মাঝে মাঝে এমন চুমু খাচ্ছে যেন মনে হচ্ছে ইংরেজি সিনেমার কোনো দৃশ্য দেখছি। আর আমাদের প্রতিবেশী ওই ছেলেটি একটি মেয়েকে পুরীতে নিয়ে এসে একবারও সমুদ্রে স্নান করার সুযোগও করে দিচ্ছে না। এ কেমন ভয়! মেয়েটিরই বা রাজি হলো না কেন? ট্যুরিস্ট লজে আরও 2-3 দিনের মধ্যে আমি মেয়েটিকে একবারও দেখতে পাইনি। অবশ্য বারান্দায় বসে পাহারা দেওয়ার বন্ধ করেছিলাম। এর মধ্যে একদিন কোনারক ঘুরে আসার জন্য সারাদিন কাটলো বাইরে। এর মধ্যে শান্তও বিশ্বাস করেছিল মেয়েটির অস্তিত্ব। কোনো একসময় আমি যখন ছিলাম না, তখন শান্তা শুনেছিল ঘরের মধ্যে মেয়েলি গলার কান্না। মেয়েটি কাঁদছিল যখন তখন ঘরটা তালাবন্ধ ছিল না, অথচ ছেলেটিও ভেতরে। শান্তা এই কথা বলার পর আমি একটু চিন্তা করছিলাম, ছেলেটি যদি ঘরের মধ্যে একটি মেয়েকে বন্ধ করে রেখে নির্যাতন করে, তাহলে মেয়েটি আমার উচিত ওই কিছু প্রতিবাদ করা। পুরুষ মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কিন্তু ছেলেটা তো সেরকম অত্যাচারী বলে মনে হয় না। একটু যেন ভীতু ভীতু ভাব আছে সবসময়। অবশ্য অনেক লোকের মধ্যেই থাকে এই ভাব। ব্যাপারটা নিয়ে ট্যুরিস্ট লজের ম্যানেজারের সঙ্গে আলাপ করার জন্য গেলাম অফিস ঘরের দিকে সন্ধ্যাবেলা। ম্যানেজার টেবিলের উপর পা তুলে কাগজ পড়ছিলেন। এখানে কাগজ আসে দুপুরের দিকে। আমাকে দেখি বললেন, কী কাগজ পড়বেন নাকি? আমি বললাম, না, অন্য একটা কথা, মানে 18 নম্বর ঘরে যারা আছে। ম্যানেজার বললেন, 18 নম্বর ঘরে কেউ নেই তো? ও ঘর তো খালি। আমি বললাম, না না, খালি না, আমাদের ঘরের থেকে কয়েকখানা ঘর পরেই। না, খালি ওই ঘর। আমি বেশ জোরে প্রতিবাদ করতেই যাচ্ছিলাম, ম্যানেজার প্রায় আগেই আর বললেন না। ওই ঘর তো আধ ঘন্টা আগে খালি হয়ে গেল। মিস্টার অ্যান্ড মিসেস দত্ত ছিলেন। আমি চমকে উঠলাম, আধ ঘন্টা আগে খালি হয়ে গেছে? দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম 18 নম্বর ঘরের চাবি ঝুলছে। আর কিছু বলা যায় না। ওরা স্বামী স্ত্রী পরিচয় দিয়েছে এখানে। তারপর যদি একজন ঘর থেকে না বেরো কিংবা চাপা গলায় কাঁদে, সেই ব্যাপারে আমাদের নাক গলাবার কোনো অধিকার নেই। এরপর শান্তা যখন এই নিয়ে বিছানায় শুয়েছে, আমি একটু ঘুরে আসি বলে বেরিয়ে পড়লাম। যেন একটা চুম্বক আমাকে টেনে নিয়ে গেল রেল স্টেশনে। আমি জানি না সারাদিনে একটিমাত্র ট্রেন চলছে, তাও রাত 9টায় ছাড়বে না। আমি আমার এই অশুভ কৌতূহলে
কেন আমি ওদের পিছন পেছনে এরকম গোয়েন্দাগিরি করছি? ওরা নিরিবিলিতে থাকতে চেয়েছিল, আমার উচিত ছিল না ওদের কোনো রকম ব্যাঘাত না করা? কিন্তু প্রথম থেকে আমার মনে হচ্ছিল এর মধ্যে কিছু একটা গল্প আছে। সাধারণভাবে একটা ছেলে বা মেয়ে যদি বিয়ে না করেও স্বামী স্ত্রী সেজে পুরীতে ফুর্তি করতে আসে, তার মতো কোনো গল্প নেই। কিন্তু এই গোপনীয়তা, এই ঘরের মধ্যে চাপা গলায় কান্না, এতই তো রহস্য ঘনিয়ে আসছে। এই জন্যই তো গল্পের নায়িকার মুখটাও অন্তত একবার দেখার জন্য ছটফট করছিলাম। রেল স্টেশনে বিরাট ভিড়, রেল চলবে কিনা ঠিক নেই, তবু বেশ খানিকটা দূর থেকেই আমি ওদের দেখতে পেলাম। একটা বেঞ্চিতে বসে আছে ছেলেটি, তার পাশে কাঁধে মাথা রেখে একটি কালো শাড়ি পরা মেয়ে। মেয়েটির মুখ দেখেই আমি চমকে উঠলাম। মেয়েটি আমার চেনা। তৎক্ষণাৎ বুঝতে পারলাম এত গোপনীয়তা আর গোপন কান্নার কারণ। আমাকে আর শান্তাকে আগে থেকে দেখতে পেয়েই মেয়েটি আত্মগোপন করেছিল। লজ্জায় আমার মাথা কাটা যাওয়ার মতনই অবস্থা। আমার জন্যই ওদের এই আনন্দ নষ্ট হয়ে গেল। আমি যেন একটি মূর্তিমান ব্যাঘাত। আমি নিজের এরকম ভূমিকা কখনো কল্পনাও করিনি। ওরা তো জানে না যে আমি জানতে পারলে ওদের সমর্থন করতাম। যাক, ওরা নিশ্চিন্ত যে আমি শেষ পর্যন্ত কিছু জানতে পারিনি। সেই জন্যই মেয়েটির এখন নিশ্চিন্তে এত লোকজনের মধ্যে ছেলেটি কাঁধে মাথা হেলান দিয়েছে। আমি দ্রুত চলে এলাম রেল স্টেশন থেকে। আর কোনো রহস্য না, কোনো আকর্ষণ কিছুই রইল না। কাল থেকে শুধুই সমুদ্র দেখতে হবে। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।